নির্জন এক গ্রাম দারুলপুর। এই গ্রামের মানুষজন দিনে যেমন হাসি খুশি, রাত হলে তেমনই নিঃশব্দ আর গভীর হয়ে পড়ে। রাত নামলেই যেন চারিদিকে নেমে আসে এক অদ্ভুত ভয়। ঘরের দরজা জানালা বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়, আর মানুষ নিজেদের ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। কেন এমন হয়? কারণ এই গ্রামে রাতের আকাশে ঘুরে বেড়ায় এক অদৃশ্য ছায়া, যাকে কেউ ঠিকমতো দেখেনি, ছুঁতেও পারেনি, কিন্তু যার উপস্থিতি সবাই টের পায়। শরীরের রক্ত জমিয়ে দেওয়া এক নিঃশব্দ ভয়। এই রহস্যর ছায়া মূল কারণ খুঁজতে ঢাকা শহর থেকে গ্রামে এক তরুণী গবেষক আসে। গবেষকের নাম ফারিয়া। সে লোকবিশ্বাস, অতি প্রকৃতি ঘটনা আর গ্রামীণ ইতিহাস নিয়ে গবেষণা করে। তার লক্ষ্য দারুলপুর গ্রামে শত বছরের পুরনো এই ছায়ার রহস্য উদ্ঘাটন করা। কিন্তু সে জানতো না, এই গবেষণা একসময় তাকে এমন এক সত্যর সামনে দাঁড় করাবে যেটা তার জীবনের ধারাই বদলে দেবে। প্রথম দিন থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। ফারিয়া যে বাড়িতে থাকে সেটি হলো গ্রামের এক পুরনো জমিদার বাড়ি, আফতাব মঞ্জিল। বাড়িটি অনেক দিন ধরেই পরিত্যক্ত। সন্ধ্যার পর সে বাড়ির এমন নিস্তব্ধ হয়ে যায় যেন সেখানে কোনোদিন কেউ থাকেইনি। প্রথম রাতেই ঘটে প্রথম ভয়ানক ঘটনা। রাতের বেলা ফারিয়ার ঘুম ভেঙে যায়। সে টের পায় জানালার কাছে কে যেন আঙুল ঝুলাচ্ছে, কিন্তু বাইরে তাকিয়ে দেখে কেউ নেই। তবে কাছে স্পষ্ট দেখা যাচ্ছে একজোড়া হাতের ছাপ। পরের দিন সকালেই সে খোঁজ নিতে শুরু করে গ্রামের ইতিহাস নিয়ে। সে গ্রামের কিছু মানুষের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সবাই তার চোখ এড়িয়ে চলে। কেউ তার সঙ্গে খোলামেলা কথা বলতে চায় না, শুধু একজন বাদে, মতিন চাচা। বয়স ৮০ ঘরে। তিনি ফারিয়াকে বলল, দারুলপুর গ্রামের সবচাইতে ভয়াবহ ঘটনা। মা, বহু বছর আগে এই গ্রামে একটা জিন থাকতো, নাম গ্যারিস। সে খারাপ ছিল না, বরং সে মানুষকে সাহায্য করত। যাদের সন্তান হতো না, জমি শুকিয়ে যেত, সংসারে অশান্তি থাকতো, তাদের জন্য দোয়া পড়তো, পানি পড়া দিত। মানুষও তাকে খুব শ্রদ্ধা করত। সে কিছু চাইতো না, সে শুধু সম্মান চাইতো। কিন্তু সমস্যা শুরু হয় যখন এক লোভী জাদুকর আসে, কালু। সে গ্যারেজের শক্তিকে নিজের কাজে লাগাতে চায়। সে চায় গ্যারেজ তার নির্দেশনা মোতাবেক চলুক। গ্যারেজ রাজি হয় না। তখন এক ভয়াবহ পূর্ণিমা রাতে কালু বৈষ্টম কালো জাদুর মাধ্যমে গ্যারেজকে ধরে ফেলে এক গ্রামের পুরনো কূপের নিচে, তাকে বন্দি করে রাখে। মতিন চাচার মুখ গভীর। তিনি বললেন, গ্যারেজ সেই কুয়ার নিচে আটকা পড়ে কাতরাচ্ছে, কিন্তু তার শক্তি অমর। সে চাইলে বের হতে পারত, কিন্তু কালু বৈষ্টম তাকে আটকে রাখতে এক ভয়ানক কালো জাদুর বৃত্ত এঁকে রেখেছিল, যেখানে ১০৮টি কোরআনের আয়াত উল্টো করে লেখা ছিল। আর সেগুলো দিয়ে গ্যারেজকে বাঁধা হয়েছে, যাতে সে তার নিজের জগতেও ফিরতে না পারে। কিন্তু মা, মতিন চাচা থেমে গিয়েছিল এক মুহূর্তে। তার চোখে যেন পুরনো ভয় ফিরে আসে। কালু সেই জাদু করে শুধু গ্যারেজকে আটকে রাখেনি, সে গ্যারেজের শক্তিকে নিজের মধ্যে টেনে নিতে চেয়েছিল। সে চেয়েছিল অমরত্ব। আর সেই জন্যই গ্রামের ওপর নেমে এসেছে এই অন্ধকার। রাত নামলেই এই ছায়া চারিদিকে ঘুরে বেড়ায়, কারণ গ্যারেজ মুক্ত নয়, কিন্তু মৃতও নয়। ফারিয়ার মনে ভয় জেগে ওঠে। সে বুঝতে পারে এই গবেষণা নিরক্ষেপ থাকেনি, এটা এখন তার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সে সিদ্ধান্ত নেয় এই কুয়ো খুঁজে বের করবে। গ্যারেজ যদি সত্যিই আটকা থাকে, তাহলে হয়তো তাকে মুক্ত করে এই গ্রামকে ভয় থেকে রক্ষা করা যাবে। কিন্তু ফারিয়া জানতো না, যেই মুহূর্তেই সে কুয়োর দিকে পা বাড়াবে, তার জীবন আর আগের মতো থাকবে না। তৃতীয় রাত। ফারিয়া নিজের ক্যামেরা, ফ্ল্যাশলাইট আর কিছু আয়াত লিখে তাবিজ নিয়ে পুরনো মসজিদের পাশের ঝোপঝাড়ের ভিতরে খোঁজ নেয়, যেখানে লোক কথা অনুযায়ী কুয়োটি লুকিয়ে আছে। হঠাৎ সে এক ধরনের গন্ধ পায়, এক ধরনের পচা ধূপের গন্ধ। একটা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে। মনে হয় যেন কেউ তার কান ঘেঁষে নিঃশ্বাস ফেলছে। সে পেছনে ঘুরে, কেউ নেই। কিন্তু তখনই তার চোখ পড়ে মাটির নিচে চাপা থাকা একটি ঢাকনার ওপর। তার উপরে অনেক পুরনো আরবি লেখা, ঠিক মাঝখানে এক কালো চিহ্ন, যেটা চোখ তাকালেই মাথা ভার হয়ে আসে। ফারিয়া কোরআনের আয়াত পড়তে শুরু করে। তার কণ্ঠ একটু কাঁপছিল, কিন্তু সে থামে না। তখনই ঢাকনার ওপরে লেখাগুলোর মাঝে একটি অক্ষর হঠাৎ নিজে নিজে ঝলকে ওঠে। মাটিতে ফাটল ধরে, একটি বিকট শব্দ হয়। হঠাৎ এক ছায়ামূর্তি সেই কুয়ো থেকে বের হয়ে আসে। তার চোখে আগুনের মতো লাল, কিন্তু চেহারার এক ধরনের যন্ত্রণা। এটা গ্যারিস। সে ফারিয়ার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, তুমি তুমি কে? কেন আমায় ডেকে তুললে? ফারিয়া কাপা গলায় বলে, আমি তোমার মুক্তি দিতে চাই। আমি জানি তুমি একসময় এই গ্রামের আশ্রয় ছিলে,
গ্যারেজ এক মুহূর্ত চুপ থাকে, তার চোখ দুটো একদম নিস্তব্ধ হয়ে ওঠে। তারপর সে বলল, কালু ঘোষ্টম এখনও বেঁচে আছে। সে মানুষের মধ্যে নয়, ছায়ার আড়ালে জিনদের জগতে নিজেকে লুকিয়ে রেখেছে। তাকে না হারালে এই গ্রাম শান্তি পাবে না, আমিও না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। এই গল্পের সেকেন্ড পার্ট চাইলে অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর আমার একটু সমস্যার কারণে আমি হয়তো বা ভালোভাবে পড়তে পারি নাই, নেক্সট টাইম আরও ভালোভাবে চেষ্টা করব। আর আপনারা আপনাদের লেখা নতুন গল্প পাঠাতে আমাদের অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনারা চাইলে আপনাদের গল্পগুলো পাঠিয়ে দিতে পারেন। আর সবাই বেশি বেশি লাইক করেন, শেয়ার করেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। অ্যান্ড এটা দ্বিতীয় পর্ব অনেক ভয়াবহ রূপ নেবে এবং দ্বিতীয় পর্বটা অনেক বড়, যার কারণে হয়তো বা আমি দিতে পারতেছি না। অ্যান্ড দ্বিতীয় পর্বটা অনেক রোমাঞ্চকর একটা বিষয়। আপনারা যদি চান তাইলে আমি অবশ্যই দ্বিতীয় পর্বটা দিব। সবাই কমেন্টে জানাবেন কবে নাগাদ এই দ্বিতীয় পর্বটা চান। আমি চাচ্ছিলাম যে ঈদের দিন রাতে এই পর্বটা দিতে। তো সবাই সবার মতামত দিবেন। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ঈদের রাত ঠিক 9:30টায় এই পর্বের দ্বিতীয় পর্ব বা শেষ পর্বটা নিয়ে। তো ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।